আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে 10 আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। 11 থেকে 21 আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও 4.25 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষার প্রথম দিনে রাজধানীর 2টি কেন্দ্রে পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। দর্শক, এই মুহূর্তে মিরপুর বাংলা কলেজে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি মিরপুর সরকারি বাংলা কলেজ এবং এই কেন্দ্রে মোট যে পরীক্ষার্থীর সংখ্যা সেটি 1453 জন। এবং এই কলেজে আমরা দেখেছি যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যথাসময়ে পরীক্ষার হলে প্রবেশ করেছেন এবং পুরোটাই বলা যাবে প্রিন্টপণ নীরবতা, সামনে যেটা শান্ত শিষ্ট পরিবেশে পরীক্ষা হওয়ার কথা সেটি কিন্তু আমরা এই কেন্দ্রটিতে দেখতে পাচ্ছি। এবং এবারের আপনি জানেন যে সম্পূর্ণ পুরো দেশে কিন্তু যে পরীক্ষার্থীর সংখ্যা সেটি 12 লাখের মতো। এই যে 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারা কিন্তু আসছেন তাদের সন্তানদের নিয়ে, পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে, এবং তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য। তারা এবং অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তাদের যে সন্তানরা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রিপারেশন অনেকেই বলছেন ভালো, এবং এবার খুবই শান্ত পরিবেশে, যেটি আগে বলেছি, পরীক্ষা হচ্ছে সেটিও তারা জানাচ্ছেন। আমরা 2-1 সাথে কথা বলি, একটু কথা বলি আপনার সাথে। আমি কথা বলেছি। হ্যাঁ, আপনি একটু বলবেন যে আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে? জি জি জি। পরিবেশটা কিরকম? না, ভালোই। আমরাও সকাল 8টায় রওনা দিয়েছি ফার্মগেট থেকে, সময় নিয়ে রওনা দিয়েছিলাম, তো রাস্তা ওইভাবে সমস্যা হয়নি। একটা সিগন্যালে জ্যাম পড়েছিল, একটু টেনশনে ছিলাম, পরে দেখলাম না কভার করে গেছে। আমরা আরেকজন যার অভিভাবক রয়েছেন একটু কথা বলি আপনার সাথে। আপনার সন্তান তো পরীক্ষা দিচ্ছে, এবার প্রিপারেশন কেমন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন আর কি প্রত্যাশা করেন? আমরা তো আসছি সরকারি বিজ্ঞান কলেজের পক্ষ থেকে, আসছি এখানে, এই যে বাচ্চা নিয়ে আসছি ফার্মগেট থেকে। রোডেও আসতে কোনো অসুবিধা হয় না, এখানেও আসছি, আল্লাহ দিলে ঠিকভাবে এসে পড়ছি। 8টার মধ্যে আসছি, ভিতরেও বাচ্চা ঠিকভাবে ঢুকছে। আর পড়ালেখার প্রতিও হাফ সিলেবাসে তো হইতেছে পরীক্ষা। যাক, বাচ্চারা যতটুকু চেষ্টা করছে এটুকু তো লেখাপড়া করতেছে, বা আমরাও চেষ্টা করছি মায়েরা গার্ডিয়ার, যে টেবিলে বসো, ভালো করে পড়ালেখা করো, হয়তো খাওয়া দাওয়া টাইমে উঠবা, গোসলের টাইমে উঠবে, এটুকু নয় আর সবই আমরা টেবিলে দিয়ে দেবো। তারপরে যতটুকু করছে তাই এখন লেখাপড়া লিখবে, রেজাল্ট আল্লাহ দিলে তাদের লেখার উপরে নির্ভর করবে। ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন যে তার এই যে হাফ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, যদিও অনেকে এটি নিয়ে বলছেন যে পূর্ণাঙ্গ সিলেবাস হলে শিক্ষার্থীদের জন্য ভালো হয়, কারণ তারা সম্পূর্ণ সিলেবাসটা পড়াশোনার ক্ষেত্রে আগ্রহটাও থাকে বেশি। তবে তারপরেও যেহেতু পরীক্ষা হচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং করোনার স্বাস্থ্যবিধি কিন্তু একটা বিষয় আছে, যেটিতে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য 7টি যে করোনার জন্য যে স্বাস্থ্যবিধি সেটিকে মানার জন্য কিন্তু বলা হয়েছে। তবে সব ক্ষেত্রে কিন্তু সেটি আসলে ঠিকভাবে মানা হয় না। আমরা অনেক জায়গায় দেখেছি অনেকেই মাস্ক না পরেও এসেছেন, সেটাও আমরা দেখেছি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর বাংলা কলেজ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এস.এম. আরিফ। অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুর পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত পৃথক পরিপত্র প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর 8 আগস্ট তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শহীদ আবু সাইদ দিবস একইভাবে প্রতি বছর পালনের জন্য খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এছাড়া 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে। প্রতি বছর এই তারিখকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের রাজি বিএনপি। সেক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত কোনো কমিটি চায় না দলটি। তবে বিএনপির এই শর্ত অধিকাংশ রাজনৈতিক দল মানবে না বলে মনে করে জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বিভিন্ন দল। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়েও ঐকমত্যে পৌঁছাতে পারেননি রাজনৈতিক দলগুলো। এসএম আরিফের রিপোর্ট। দ্বিতীয় দফায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ষষ্ঠ দিনের মতো সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। কয়েকটি দলের আপত্তির মুখে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নামে এ বিষয়ে পুনরায় আলোচনা হয় এদিন। পাশাপাশি প্রস্তাবিত কমিটিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে কাঠামোগত পরিবর্তন আনা হয় কমিশনের পক্ষ থেকে। তবে বিএনপি সহ কয়েকটি দল এই কমিটি না হওয়ার পক্ষে আগের অবস্থানে অটল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে একমত হতে শর্ত জুড়ে দেওয়ার কথা জানায় দলটি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বিএনপির এই শর্ত অধিকাংশ রাজনৈতিক দল মানবে না বলে মনে করে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল। এ ব্যাপারে হাউজের অধিকাংশ দলই একমত পোষণ করেননি। আমরা উল্টা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা আমাদের কমিটির এই প্রস্তাবটাকে সমর্থন দেন, যেহেতু অধিকাংশ দল এটা সাপোর্ট করেছে। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আমরা বিবেচনা করব। আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না, কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয়। বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংস্কার নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে এ বিষয়েও কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। অমীমাংসিত বিষয় নিয়ে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে পুনরায় আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। ধস নেমেছে রাজশাহীর আমের বাজারে। কয়েকদিনের ব্যবধানে মন প্রতি আমের দাম কমেছে 500 থেকে 600 টাকা। গত বছরের তুলনায় বিভিন্ন জাতের আমের দাম অনেকটাই কম থাকলেও তারপরেও ক্রেতা সমাগম কম বললেই চলে। অতিরিক্ত গরমে সব জাতের আম একসাথে পেকে যাওয়ায় বাজারে আমের মজুদ বেশি। সামনের দিনগুলিতে আমের দাম বাড়তে পারে বলে আশা প্রকাশ করছেন আম চাষি ও বিক্রেতারা। প্রতিনিধি শাহরিয়ার অন্তর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আমের জন্য রাজশাহী বরাবরই প্রসিদ্ধ সারা দেশ জুড়ে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রাজশাহীর বানেশ্বর হাটে আমের পর্যাপ্ত যোগান থাকলেও ক্রেতা কম। কয়েকদিনের ব্যবধানে মন প্রতি আমের দাম কমেছে 200 থেকে 300 টাকা। বিক্রেতা ও চাষিরা বলছে ঈদের লম্বা ছুটি ও কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় চাষিরা গাছে আম রেখে দিয়েছিল। এখন বাজারে আমের দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। রাজশাহী আম বাজারে আমের অবস্থা খুব খারাপ। আজকে নেংরা আম নিয়ে আসছি, আমের দাম কয় না। এবছর আমের দাম কম আছে, আম বেশি। এই আম গাছে ঝড়টার বৃষ্টি হয়নি, আমও ভাগে থেকে গেছে। প্রচণ্ড গরমে আম পেকে যাওয়ায় গাছে আম রাখা সম্ভব হচ্ছে না। সেই সাথে আমের যোগান বেশি হয় লোকসানের মুখে চাষিরা। এদিকে জেলা প্রশাসন থেকে বেঁধে দেওয়া 40 কেজিতে মন বিক্রি করার কথা থাকলেও তা মানছেন না আড়তদাররা। আম প্রতি মন 48 থেকে 52 কেজিতে বিক্রি করা হচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। গতবার এই আম বিক্রি হয়েছে আপনার 2200, 2400, এবার 1200, 1000, 1100 টাকা দাম। আম বেশি থাকা সত্ত্বেও দাম কম বাজারে। গত বছরের তুলনায় আমের দাম কম হওয়ায় খুশি ক্রেতারা।
রাজশাহীর বাইরে আম রপ্তানি না হওয়াকে কারণ হিসেবে দেখছেন তারা। প্রচুর আমের আমদানি, আমের ফলন খুব ভালো হয়েছে, আমের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এবার হচ্ছে যে ঝড়ঝাপটা নাই, আল্লাহর উপর থেকে ঝড় দেয় নাই, বৃষ্টি বাদল কম, যা ফলন হয়েছে সম্পূর্ণ গাছে টিকে গেছে, এই কারণে এবার আম একটু ফলনও ভালো এবং দাম কম। আমের মার্কেট ভালো, কিন্তু দুদিনের আগের চেয়ে আজকে আমের দাম বেশি। অনেক মানুষ যারা নিচ্ছে অনেক সস্তাতে মাল নিতে পারছে, কোয়ালিটির উপর দাম। জেলায় এবছর 19,603 হেক্টর জমিতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নেত্রকোনার পূর্ব ধলায় বিয়ে নিয়ে দুই পরিবারের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় পুরো গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। দিনের বেলায় বাড়ি ঘরে দু একজন পুরুষ মানুষের ডাকা মিললেও রাতে কেউই বাড়িতে থাকেন না, ফলে বাড়ি ঘরে আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করছেন নারীরা। পুলিশ বলছে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নেত্রকোনার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রামের বশিরউদ্দিনের ছেলে আরিফ পার্শ্ববর্তী পাইলাটি গ্রামের জুয়েল মিয়ার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। পারিবারিকভাবে পাত্রকে অনুপযুক্ত বিবেচনা করে মেয়েকে অন্য স্থানে বিয়ে দেওয়া কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে গত 12 জুন রাতে জুয়েল মিয়ার বাড়িতে হামলা ও গোয়াল ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারীদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন সময় আরিফের পরিবার সহ হবিবপুর গ্রামে গিয়ে তল্লাশি চালায়। এতে করে আতঙ্কে এখন পুরো গ্রাম পুরুষ শূন্য। তারা বিবাহ প্রস্তাব দিছে, প্রস্তাব দেওয়ার পরে আমরা বিবাহ দেওয়ার জন্য নিষেধ করছি, আমরা বিবাহ দিতাম না দেওয়ার কারণেই তারা বাদে আমাদের বাড়িতে আয়া যখন আমার মেহমান আইছে এই মেয়ে দেখার জন্য, তারা কিছু মানুষ আয়া আমার বাড়িতে হামলা দিছে। মেয়ে দিতাম চাই না, তারা জোর করে আক্রমণ করে, দাও নাই, অস্ত্র নাই, আমরা দিতাম চাই না, তারা এই দিনই তারা আগুন লাগাই দিছে, আমরা অনেক ভয়ে আছি। দিনের বেলা কেউ এলাকায় আসলেও রাতে থাকতে পারছেন না। পুলিশের উপর হামলার ঘটনা সহ পৃথক 3টি মামলা করা হয়েছে। 2-3 মাস আগে শেষ, আমরা আগুন লাগাইছি না, আমরা ইহকালে পরকালে কইতে পারবো আমরা আগুন লাগাইছি না। ছেলের সাথে মেয়ের 5 বছর ধরে সম্পর্ক, বিয়ের পছন্দ মানে গন্ডগোল করছে, মেয়েরা ঠিক মেরে বিয়ে দিয়ে দিছে, তো ঝামেলা শেষই পরে তার গোয়াল করে নিজে আগুন দিয়া পুলিশ আইনা সন্ত্রাস আইনা মারপিট করাইছে। মহিলা পুলিশ আইনা আমরা নিবু ধরাইয়া পুলিশজন ধরতে পারতেছে না, মহিলা লই যাইব। বিচার আচার করলে তারা করবো, কিন্তু আমরা সাধারণ মানুষে কেন হয়রানি? কি দুই পক্ষে কাজিয়া লাগছে, আমরা তো এটা বর্তুই না কাজিয়ার, কিন্তু অন্য সবাই তো ফলানো। অজ্ঞত দেওয়া হয়েছে 80-90 জন লোক, এমন তো মনে হচ্ছে পুরা গ্রামে আমরা মনে হয় আতঙ্কের মধ্যে আছি। পুলিশ জানিয়েছে আসামি ধরতে অভিযান অব্যাহত আছে, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলেও জানানো হয়। প্রকৃত অর্থেই যারা এই ঘটনার সাথে জড়িত, পুলিশ শুধু তাদের বিরুদ্ধেই চার্জশিটে অভিযুক্ত করবে। নিরপরাধ মানুষকে হয়রানি না করে সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার হোক, গ্রামের মানুষ নিরাপদে বসবাস করুক, এমনটাই প্রত্যাশা গ্রামের মানুষের। ইলিয়াস কমল, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা নৌরুট পরিদর্শন করেন। বুধবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার 5 নং ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঘাটগুলো আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে সরকারের, যেমন যাত্রী ছাউনি, বসার জায়গা, পরিচালনার টিম, তবে তা বাস্তবায়নে দীর্ঘ সময়ের ব্যাপার। ঘাট পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। লং টার্ম পরিকল্পনা আধুনিকায়নের যদি করতে হয়, তাহলে আমাদের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যদি করতে হয়, অনেক লং টার্ম পরিকল্পনা। এখানে যাত্রী ছাউনি হইতে হবে, যাত্রীদের জন্য একটা বসার ব্যবস্থা করতে হবে, যাত্রীদের জন্য ক্যান্টিন থাকবে, ভালো ব্যবস্থা থাকবে। এইগুলো করতে গেলে একটা লং টার্ম ব্যাপার। এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো একটা প্রজেক্ট 2 বছরের নিচে এটা মিনিমাম 2 ইয়ার্স। আমরা এখন যা করছি, আমি
ব্যক্তিগতভাবে আমার হাতে যে সমস্ত যতগুলো প্রজেক্ট ছিল চলমান, সেগুলো থেকে যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে যেগুলো প্রয়োজন আছে সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। গত 6 মাসে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে 200 কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। সিলেটের জৈন্তাপুর সীমান্তে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান বিজেপি সিলেটের সেক্টর কমান্ডার। এ সময় বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবাদ সভায় অংশ নেন। বক্তারা বলেন, মাদক পাচার বন্ধে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সীমান্তবর্তী মানুষের সচেতনতা ও সহযোগিতা। পরে সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। আপনারা জানেন যে এই চোরাচালানের বিষয়টা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেমন আগে এক সময় ছিল, বছর দেড়েক আগে, তবে লোকাল প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সবাই মিলে যেন আমরা এই মাদক এবং চোরাচালান প্রতিরোধ করতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমাদের। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় প্রতিপাদ্যে দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভায় আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আক্তার আহসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, মাই টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুমিল্লার 14 গ্রামে OMS ডিলার লটারির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে খোলা বাজারে বিক্রয় ডিলার নিয়োগ করা হয়। 6টি বিক্রয় কেন্দ্রের জন্য 6 জন ডিলার নিয়োগে বিজ্ঞপ্তির বিপরীতে মোট 16টি আবেদন জমা পড়ে। এক্ষেত্রে যে সকল বিক্রয় কেন্দ্রের ক্ষেত্রে একাধিক আবেদন পাওয়া গিয়েছে, সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্রের লটারি স্লিপ ভাঁজ করা এবং বিজয়ী লটারি স্লিপ উত্তোলন করা হয়। উপস্থিত আবেদনকারী এবং উপস্থিত ব্যক্তিবর্গের নিজ হাতে তুলে নেন। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দপ্তিয়র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। দপ্তিয়র ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহসভাপতি এম ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। আর উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাতরা ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা আর্মি ক্যাম্পে কর্মকর্তা, ইউপি সদস্যগণ ও এলাকার সাধারণ মানুষ। প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল চৌহালি উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার চৌহালি উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যমুনার ভাঙ্গন কবলিত দুর্গম চৌহালি উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হোক, অন্যথায় চৌহালিবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা। চৌহালি উপজেলার স্বার্থ সংরক্ষণ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সদস্য সচিব হাড্ডান মোর্শেদ রতন, বিএনপির নেতা আনিস শিকদার, ছাত্রদল নেতা সানোয়ার শিকদার সহ আর অনেকে। নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকাইনা এর সভাপতিত্বে সিভিল সার্জন ডক্টর আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক সহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, ক্লিনিক মালিক সমিতি প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইলে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, সহকারী কমিশনার নুরেন মাইশা খান, গ্রাম আদালতের লোহাগড়া সমন্বয়কারী রেজমিন সুলতানা, নড়াইলের সমন্বয়কারী মোহাম্মদ ওমর ফারুক ও বাকিয়া সুলতানা নীলা সহ এনজিও কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান এসইউপি এমডি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন বলেছেন, চা শ্রমিক ও মালিক পক্ষকে বাগানের উন্নয়নে মিলেমিশে কাজ করতে হবে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি তাদেরকে পরিশোধ করতে হবে। তিনি বুধবার শহরতলির বড়শালা এলাকায় বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের আয়োজনে সিলেট অঞ্চলের চা বাগান সমূহের অংশীজনের সাথে বাংলাদেশ চা শিল্পের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নে গৃহীত পদক্ষেপ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।